ভারতবর্ষের এখনো অবধি এটা মনে করার কোনো কারণ হয়নি যে ইউনূস সরকার নয়াদিল্লির সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বা খুব কলকাতার সাথেও খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। ঠিক আছে, আপনারা জানেন যে আজ বা কাল কলকাতায় বইমেলা শুরু হচ্ছে। এবারও কলকাতার বইমেলায় বাংলাদেশকে রাখা হয়। ঠিক আছে, এটি আলাদা ইন্টারেস্টিং প্রশ্ন যেটা বাংলাদেশের মানুষ বা আওয়ামী লীগ পন্থীরা জানলে খুব খুশি হবে। ইফ আই এম নট রং, মানে কলকাতা বইমেলার ইতিহাসে এই গত 25 বছরের প্রথম আমেরিকা স্টলও থাকছে না, ঠিক আছে, কিন্তু ইউক্রেনের স্টল থাকছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, তো এবং আমাদের বইমেলার এবারে থিম লাতিন আমেরিকার একটা দেশ আর্জেন্টিনা। ঠিক আছে, তো ভারত কিভাবে বিশ্বে নিজেকে পজিশনিং করতে চাইছে সেটার আমি একটা বোঝানোর জন্যই এতগুলো কথা বললাম। দেখুন, যেটা নিয়ে বাংলাদেশে খুব উত্তেজনা এবং যেটা নিয়ে আমি ওই আল জাজিরার তথাকথিত সংবাদদাতার টুইটটাও পড়েছি, সেটা হচ্ছে যে কেন সারা কুক দিল্লিতে এসছেন। আমি সেটাকে খুব গুরুত্ব দিচ্ছি না, কারণ মানে আমি আবার যদি আপনার আগের দিনের মানে আপনার গত রাতের আলোচনাটাকে যদি খেই ধরে বলি, গৌতম দা ইজ ভেরি রাইট ইন ওয়ান পজিশন যে ভারত চায় এই নির্বাচনটায় আওয়ামী লীগ পার্টিসিপেট করুক, যেটা একবার আপনাদের বিদেশ উপদেষ্টা বলেও ফেলেছিলেন। ভারতবর্ষ বিভিন্নভাবে ইনক্লুসিভ ইলেকশন করার কথা বলেছে, কিন্তু সেটা সম্ভবত মানে আপনিও জানেন আমিও জানি বাস্তব পরিস্থিতির নিরিখে দাঁড়িয়ে ডক্টর ইউনূস চান না। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আমি আতিকুর রহমান পূর্ণিয়া। আপনাদের সবার প্রতি শুভেচ্ছা, শুভ সকাল, সালাম এবং আদাব, নমস্কার জানিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। আমাদের সমসাময়িক বিষয় নিয়ে আলাপচারিতা অনুষ্ঠান খোঁজ খবরে আমি শুরুতেই জানিয়ে দিই আমাদের আজকের অতিথি দিল্লি থেকে যোগ দিচ্ছেন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। আমি কলকাতা থেকে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক সুমন ভট্টাচার্য। দাদা নমস্কার আপনাকে। আমরা আমাদের এই পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং পূর্ণিয়ার ভিউ ফেসবুক পেজে একযোগে অনুষ্ঠানটি প্রচার করি। আমাদের অনুষ্ঠানে প্রথমবার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দর্শকদের পক্ষ থেকে। নমস্কার, আমাকে আমন্ত্রণ করার জন্য। আজকে ভারত এবং বাংলাদেশ রিলেশন সম্পর্কে আর নতুন করে বলার কিছু নাই, এটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোথায় ছিল আর কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা গতকাল সবশেষ আপডেট পেয়েছি প্রথম আপনাদের ভারতীয় সাংবাদিকদের কাছ থেকে পেয়েছি। ভারত একটা স্টেপ নিয়েছে হঠাৎই বলবো, কারণ টানাপোড়েন যা চলছিল গত এক সপ্তাহে কিছুটা আবার স্থিমিত ছিল ক্রিকেট নিয়ে। আমাদের সাংবাদিকদের বলবেন না, স্পেসিফিক্যালি গৌতম দা দিয়েছে। ইট ওয়াজ গৌতম দাস ব্রেক। আমি আপনার অনুষ্ঠান দেখেছি। তারপরে আজকে ভারতবর্ষের সব কাগজেই আমার বন্ধু আমার বন্ধু টাইমস অফ ইন্ডিয়ার রেসিডেন্ট এডিটর, সে দেখলাম ওটাকে লিডই করেছে। জি, তো আমি সেটা দেখেছি। এখন যে বিষয়টা হয়েছে যে আমরা যেটা বলছিলাম যে ক্রিকেট নিয়ে একটা উত্তেজনা ছিল, এটা কিছুটা মানে যেটা প্রথম হাইপটা ছিল সেটা থেমেছিল, কিন্তু এর মধ্যে হঠাৎ কেন মানে আমরা কি ঘটেছে আমরা জেনেছি ভারত তার যারা কূটনীতি আছেন তাদের পরিবারকে সরিয়ে দিবে, তো হঠাৎ এই স্টেপ কেন, এটার কারণটা? দেখুন, আমি দুটো জিনিস বলবার চেষ্টা করি। দেখুন, আমি তো কলকাতায় থাকি, আমি আমার মতো করে ব্যাখ্যা করার প্রথমত চেষ্টা করি। প্রথমত হচ্ছে গৌতম দা আপনার অনুষ্ঠানে এসে একটা অসাধারণ ইন্টারন্যাশনাল এক্সক্লুসিভ ব্রেক করেছেন। সেটা হচ্ছে যে ভারতবর্ষ তা সরিয়ে নিচ্ছে, এবং গৌতম দা আর একটা খুব তাৎপর্যপূর্ণ জিনিস বলেছে, সেটা হচ্ছে যে সাধারণত ভারতবর্ষ ইভেন আফগানিস্তান ছাড়া অন্য কোনো দেশের ক্ষেত্রে এটা করে না, পাকিস্তানের ক্ষেত্রেও করে না। আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ দেখুন আজকের পৃথিবীতে তো খুব লুকোছাপা করা যায় না। আমার স্ত্রী নিজে কূটনীতিক হিসেবে কাজ করেছেন, সেখানে পুরো ফ্যামিলি অ্যালাউড থাকে। ঠিক আছে, ফলে ভারতবর্ষ যখন এই স্টেপটা নিয়েছে, তার প্রথম আমি একটা ব্যাখ্যা করবো, অবশ্যই আমি র্যাঙ্ক আউটসাইডার ফ্রম দ্য ইন্ডিয়ান ফরেন এস্টাবলিশমেন্ট, যেটা ব্যাখ্যা করবো সেটা প্রথম যেটা হয়েছে সেটা আমাদের ধরে নিতে হবে যে ভারতবর্ষ বাংলাদেশকে হোস্টাইল কান্ট্রি হিসেবে মনে করছে। এইটাতে যেন আমরা কোনো মানে এইটাতে যেন কোনো মতভেদ না থাকুক। এতে আপনার যারা বাংলাদেশের দর্শক তারা হয়তো আমার উপর রেগে যাবে, কিন্তু আমি এটা প্রথম আবারও রিপিট করছি যে বুঝতে হবে যে আজকের বাংলাদেশে যে সরকার আছে, আপনি এবং আমি যখন কথা বলছি যদি আমি ভুল না করি 21শে জানুয়ারি
ভারতবর্ষ বাংলাদেশকে একটা হোস্টাইল কান্ট্রি বলে মনে করে। এগেন আই রিপিট, গৌতম দা ওয়াজ ভেরি রাইট টু পয়েন্ট আউট দ্যাট পয়েন্ট, যে ইভেন আমরা পাকিস্তানের ক্ষেত্রেও এটা করি না। ঠিক আছে, আমার স্ত্রী খুব খারাপ সময়, আমি নাম করতে চাই না, খুব খারাপ সময় একটি দেশে সার্ভ করেছেন, খুব কঠিন সময়, কিন্তু তাতেও এটা কখনো আমরা করি না। ঠিক আছে, তো তাহলে বুঝে নিতে হবে যে ভারতবর্ষটি কিভাবে দেখছে। দেখুন, এবং আমি কালকে আপনার, যেহেতু আপনার সাথে প্রথম দিন অনুষ্ঠান করছি, আমি গৌতম দার বক্তব্য খুব মন দিয়ে শুনেছি এবং আপনার বক্তব্য মন দিয়ে শুনেছি। আমি আরো সোজাসুজি করে কথা বলবার পক্ষপাতী, গৌতম দা অনেক সিনিয়র, আমি সেই অর্থে একটু বলতে গেলে একটু আলট্রাই, মানে সেই জায়গা। আচ্ছা, ডক্টর ইউনুসের সম্পর্ক আমার কোনো ব্যক্তিগত রাগ নেই, হোয়াট এভার আই, ডক্টর ইউনুস বেসিক্যালি আমার শাশুড়ি, ডক্টর ইউনুসের স্ত্রী আমার শাশুড়ির ছাত্রী। ঠিক আছে, উনি বর্ধমানের জামাই। ঠিক আছে, কিন্তু আমিও বর্ধমানের জামাই। তো ভেরি বাট দেখুন, পলিটিক্সের ব্যক্তিগত সম্পর্ক খুব জরুরি, কিন্তু তার চাইতে একটা বড় জিনিস কাজ করে, সেটা হচ্ছে যে ইওর বেসিক ইন্টারেস্ট টুয়ার্ডস দ্য নেশন। এবং আবার আমি একটা জায়গায় দাঁড়িয়ে বলি যে আমি, যেহেতু আপনি আমাকে অনুষ্ঠানে ডেকেছেন, আমি এইটুকু বলার সুযোগ নিচ্ছি, সেটা হচ্ছে যে আমি কট্টরভাবে আমাদের যে বর্তমান সরকার, নরেন্দ্র মোদী সরকারের বিরোধী, রাজনৈতিকভাবে বিরোধী। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকারের যাবতীয় ব্যর্থতা সত্ত্বেও, ব্যর্থতা মানে আমি বলছি যে তারা তো সত্যি সত্যি আন্দাজ করতে পারেনি যে 2024-এর 5ই আগস্ট কি হতে চলেছে, সেটা অবশ্যই আমাদের একটা ব্যর্থতা, আমাদের গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা। কিন্তু এখনো অব্দি বাংলাদেশের বিষয় 2024-এর 5ই আগস্টের পরে যা যা ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে দেখা যাচ্ছে, সেইটা আমি মনে করি খুব ঠিক সিদ্ধান্ত। আপনি ক্রিকেটের প্রসঙ্গে যাচ্ছিলেন, আমি ক্রিকেটটা একটু বোঝানোর চেষ্টা করি যে মানে আই এম নট এ গ্রেট ফ্যান অফ জয় শাহ, নাইদার অমিত শাহ, বাট মানে জয় শাহর কাছে আর কি উপায় ছিল? আপনি মানে আমাদের এখানকার কনস্ট্যান্ট টেলিভিশন চ্যানেলে দীপু দাসের মানে লাশের ছবি ভেসেছে, আপনি তারপর তো বাংলাদেশ থেকে একজন ক্রিকেট খেলোয়াড়কে এনে কেকেআর এর মতো, কলকাতা কিন্তু খুব ভালো টিম আইপিএল, আপনি তাকে খেলাতে পারেন না। এবং মানে আমি তার ক্রিকেটীয় নৈপুণ্যকে পূর্ণ সম্মান জানিয়ে বলছি যে সে যদি অন্য একটা স্টেটে খেলতে যায়, ধরুন গুজরাটে, রাজস্থানে, যেখানে আমাদের দেশের আবার এক্সট্রিমিজমের মানে সংখ্যা খুব বেশি, সেখানে যদি যায়, সেখানে যদি তাকে মাঠের মধ্যে বিক্ষোভ দেখানো হয়, তখন আইপিএল কি করবে বা শাহরুখ খান কি করবে? সো ইট ওয়াজ এ ক্যালকুলেটেড ডিসিশন। দেখুন, মানে আপনি যদি ইন্ডিয়ার পয়েন্ট অফ পজিশনটা দেখেন, মানে আপনি নিশ্চয়ই আমাকে সেটা জানতে চাইছেন, তো ইন্ডিয়ার পয়েন্ট অফ পজিশনটা দেখুন। ইন্ডিয়ার পয়েন্ট অফ পজিশনে যেহেতু পাকিস্তান, সৌদি আরব এবং টার্কি এখন একটা অ্যালায়েন্স তৈরি করেছে, যেটা বিশ্বে খুব ঘোষিত বিষয়, যেখানে পাকিস্তান তার নিউক্লিয়ার ওয়েপেন দিচ্ছে, সৌদি তার পয়সা দিচ্ছে, আর টার্কি তার নৈপুণ্য দিচ্ছে। সেইটার জন্য কিন্তু যেহেতু আপনি এত পপুলার শো করেন, আপনি জানেন আন্তর্জাতিক রাজনীতিতে বা পশ্চিম এশিয়ার রাজনীতিতে এই মুহূর্তে সৌদির সবচেয়ে বড় শত্রু ইউএইর যিনি আমির, তিনি গতকাল ভারতবর্ষে ছিলেন, 4 ঘন্টার জন্য মাত্র এসেছিলেন। কিন্তু এই যে পাওয়ার অফ ব্যালেন্সে, যে পাকিস্তান যদি সৌদি আরবকে জাপটে ধরতে পারে, আমরা যে ইউএই বা সংযুক্ত আরব আমিরশাহীকে জাপটে ধরতে পারি, সেটা নরেন্দ্র মোদী চেষ্টা করেছে। ইটস এ গ্রেট ট্রাই আমি বলবো। ঠিক আছে, তো এই যে পাওয়ার অ্যাক্সেসের এই সমস্ত যে মানে যাকে বলে, মানে আমি বলবো দাবার বোর্ডে যেভাবে খেলা হয়, সেই যেখানে খেলা হচ্ছে, সেখানে বাংলাদেশ সম্পর্কে আমরা কি ভাবতে পারি? বাংলাদেশকে আমরা হোস্টাইল কান্ট্রি ছাড়া অন্য কিছু মনে করতে পারি না। এবার there are two options for India in the coming days. আমি আবার একটা আপনাকে মানে গৌতম দার মতো খবর দেওয়ার চেষ্টা করি। আজকে হচ্ছে 21 তারিখ, 23 তারিখ ভারতবর্ষে একটা আওয়ামী লীগের অনলাইন মিটিং হওয়ার কথা, কিন্তু এখনো অব্দি যা খবর, গৌতম দাও বলছিলেন খবরটা, যে সেই মিটিং এ হাসিনা বলবেন না। শেখ হাসিনা ওই মিটিং এ বলবেন না। আচ্ছা, ওই অনলাইন মিটিং এ শেখ হাসিনা বলবেন না। ঠিক আছে, ভারতবর্ষ চায় না যে বাংলাদেশে যদি সেটা শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং সেই নির্বাচনে বিএনপি যদি জিতে আসে, বিএনপির কাছে কোনো ভুল সংকেত পাঠায়।
এটা একটা আমি বলবো যে ভারতের পক্ষ থেকে জেসচার। কিন্তু আবার আমি বলছি যে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, যে এই যে জামাতকে কেন্দ্র করে যে উন্মাদনা, উত্তেজনা বা হাদির মতো একজন এক্সট্রিম নেতাকে গ্লোরিফাই করার চেষ্টা, সেটাকে তো আমাদের পক্ষে খুব সুস্থভাবে নেওয়াটা সম্ভব নয়। ঠিক আছে, আমি যেভাবে দেখি, এবার এটা আবার ভারতবর্ষের এক্সপ্লানেশন, এটা আমার এক্সপ্লানেশন, মানে আমি আমার অবস্থানের জায়গা থেকে বলছি, ছায়ানট বা উদীচীকে আক্রমণ তো কোনো বিচ্ছিন্ন ঘটনা। যারা আক্রমণ করেছে আপনাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতারা, তারা তো এটা বলে আক্রমণ করছে যে ছায়ানট বা উদীচী আওয়ামী লীগের প্রক্সি। ছায়ানট বা উদীচী যদি আওয়ামী লীগের প্রক্সি হয়, আওয়ামী লীগ ভারতের প্রক্সি। ভারতের যদি প্রক্সি হয় তাহলে মানে ভারতের প্রতীক হচ্ছে রবীন্দ্রনাথ। তো আপনি যদি এই জায়গাটায় বিষয়টাকে নিয়ে যান, হাউ উইল আই রেসপন্ড? তো রেসপন্সের তো প্রত্যেকটা জায়গায় একটা মানে মানে নিশ্চয়ই আপনি এত পপুলার শো করেন, আপনি জানেন যে একটা শব্দ আছে, আমরা যখন ছোটবেলায় রাষ্ট্রবিজ্ঞান পড়তাম তখন ওটা খুব গুরুত্বপূর্ণ শব্দ ছিল, সেটাকে বলা হতো সিবিএম, মানে কনফিডেন্স বিল্ডিং মেজার। ঠিক আছে, তো দুটো রাষ্ট্র বা দুপক্ষ যখন আলোচনা করে তখন একটা কনফিডেন্স বিল্ডিং মেজার দেয়। ঠিক আছে, তো বাংলাদেশের পক্ষ থেকে ধরুন সেই কনফিডেন্স বিল্ডিং মেজার বলে কিছু নেই। ঠিক আছে, মানে বাংলাদেশের বর্তমান প্রশাসন, আমি যখন বাংলাদেশ শব্দটা মাঝে মাঝে বলে ফেলছি, বাংলাদেশের জনগণ সম্পর্কে আমি বলছি না। আই বিলিভ আর আই স্ট্রংলি বিলিভ যে বাংলাদেশের জনগণের মধ্যে অ্যাটলিস্ট 40% আছে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, যারা ভারতকে বন্ধু বলে মনে করে, যারা ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চায়, যারা রবীন্দ্রনাথের গান গায়। দেখুন, আমি জেনে বুঝে আপনার শোতে আসবার আগে কপালে এই তিলকটা লাগিয়ে এসছি। ঠিক আছে, এটা আমি সেই শোগুলোতে পড়ে যাই যে শোতে আমাকে বিজেপির সঙ্গে ঝগড়া করতে হয়, যে এটা প্রমাণ করার জন্য যে আমিও ততটাই হিন্দু যতটা হিন্দু একজন বিজেপির ভদ্রলোক। ঠিক আছে, কিন্তু বিজেপি যে উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাস করে, আমি সেটাতে বিশ্বাস করি না। ঠিক আছে, এবং অনেক শোয়ের পর যা হয়, বিজেপির যিনি মুখপাত্র তিনি আমায় বলেও ফেলেন যে তোমাকে আক্রমণ করতে আমার একটু দ্বিধা হচ্ছিল, তুমি যেরকম কপালে তিলক কেটে এসছো, তোমাকে তো আমি হিন্দু বিরোধী বলে দেখে দিতে পারছি না। ঠিক আছে, তো আমি এটা বোঝানোর জন্য বলছি যে মানে হাউ ক্যান ইউ রেসপন্ড টু এ হোস্টাইল এন্টিটি, যে হোস্টাইল এন্টিটি চিন্ময় কৃষ্ণ দাসকে এক বছর বাদে মানে বেল তো দিলই না। আমি আপনার সত্যি বোধহয় দেখছিলাম যে 300 জনকে প্রায় চট্টগ্রামে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। সো হাউ উইল ইউ রেসপন্ড টু দ্যাট থিং? আমি যে প্রশ্নটাই ছিলাম, আপনি বলেছেন, আপনি সার্কামস্টেন্সেস বুঝিয়েছেন যে এই সিচুয়েশনে ভারত এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া তার পথ নাই। বাট আমি আরেকটু ক্লিয়ার জানতে চাই যে মানে যে ডিসিশনটা সে এতদিন হঠাৎ করে এসে নিল, এটা তো কূটনৈতিক পর্যায়ে একটা অনেক বড় ডিসিশন। আপনি নিজেও ব্যাখ্যা করছেন যে এটা পাকিস্তানের ক্ষেত্রে হয়নি। আবার আপনারা কলকাতা বইমেলায় বাংলাদেশ থাকছে না, এটাও আমরা মনে করতে পারি কিনা যে এটাও আবার এক ধরনের এক্সট্রিমিস্ট ধরনের কোন একটা ডিসিশন হলো। আমি ক্লিয়ার হতে চাই যে ভবিষ্যতেও কি ভারত আরো কোনো স্টেপ নিবে, সেটা আমি সামরিক স্টেপ বলছি না। সাপোজ আরো ভারত যেহেতু ইকোনমিক্যালি আমরা তাদের উপর ডিপেন্ডেন্ট, আরো অন্য কোন স্টেপ নিতে পারে, এরকম কোন আশঙ্কা আছে কি? আর গৌতম দার রেফারেন্সটা যেহেতু বারবার এসছে, গৌতম দা বলছেন যে ভয়ঙ্কর কিছু একটা হতে যাচ্ছে, উনি 2বার না 3বার কথাটা উচ্চারণ করেছেন। আপনার কি মনে হয়? দেখুন, গৌতম দা অনেক সিনিয়র সাংবাদিক, দিল্লিতে বসে আছেন, অনেক কিছু জানেন। আমি আপনার প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করি আরো কিছু হতে পারে কিনা। দেখুন, আপনি কিভাবে দেখেন সেটা হচ্ছে যে মানে আপনি যদি মানে আমি যদি ভারতবর্ষের বিদেশ সচিবও হতো, আমি কিভাবে দেখতাম সেটা হচ্ছে আমি দুভাবে দেখতাম। যে হচ্ছে যে আমি যার সঙ্গে নেগোসিয়েশন বা ডায়ালগে রয়েছি সে আমায় কিভাবে দেখছে। তর্কের খাতিরে যদি দেখা যায় যে 12ই ফেব্রুয়ারির পরে বিএনপির সরকার গঠিত হলো, যেটা অনেকেরই আশঙ্কা, বিশেষ করে আওয়ামী লীগের আশঙ্কা, নির্বাচনের শেষ পর্যন্ত সেনাবাহিনীর একাংশের মদতে জামাত ক্ষমতায় এসে যাবে, তাহলে তো আমাদের জন্য মানে আরো কড়া ব্যবস্থা নিতে 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 যাওয়া ছাড়া উপায় থাকবে না।
আর যদি বিএনপি আসে তাহলে হয়তো আমরা ব্যাপারটাকে লুজ করতে 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 আবার এতে চলে আসবো। আমি আপনাকে যদি বোঝাতে পারি, ঠিক আছে? দেখুন, এই যে বইমেলায় দেওয়া হচ্ছে না, তার একটা খুব ভ্যালিড রিজন আছে। আমি বইমেলায় কেন দেওয়া হচ্ছে না সেটা সরকারের বক্তব্য বুঝতে পারি। এদিক থেকে যে অভিযোগ, আপনারা ক্রিকেট খেলার সঙ্গে রাজনীতি মিশিয়েছেন, এখন কি সংস্কৃতির সঙ্গেও মিশালেন, এই দিক থেকে এই পক্ষের যে অভিযোগ, আমি যদি এভাবে বলি। হ্যাঁ হ্যাঁ, মানে মানে আমি আমি মানে আমি সেই প্রত্যেকটা অভিযোগ জানি। দেখুন, আপনি যখন সাকিবুল হাসানকে দেশান্তরী করে দিচ্ছেন, তখন আপনি খেলার সাথে রাজনীতি মেশাচ্ছেন না। আপনি কি সাকিবকে শুধু একজন খেলোয়াড় হিসেবে ধরেছিলেন? আপনি তো আওয়ামী লীগের সমর্থক হিসেবে ধরেছিলেন। আপনার সাকিবের মানে আপনি যেভাবে আপনার সমাজটাকে গড়বার চেষ্টা করবেন, আমি যদি দেখতাম যে সাকিবুল হাসান বাংলাদেশে বহাল তবিয়তে আছে, তাহলে তো আমি ভাবতাম যে ক্রিকেট ইজ নট এ ক্রিকেট ইজ নট এ টুল ফর পলিটিক্স। আমি যদি দেখুন, আমি যতটুকু ভারতবর্ষের বিদেশ দপ্তরের অফিসারদের সম্পর্কে আন্দাজ করতে পারি, আমি যেমন ওই ভিডিওটা দেখে আমার হয়তো ততটা খারাপ লাগে না। আমি জানি বাংলাদেশে কতটা অংশের লোক পাকিস্তানের দিকে ঝুঁকে আছে, কতটা অংশের লোক ভারতবর্ষের দিকে ঝুঁকে আছে। কিন্তু বাংলাদেশের ভারতবর্ষের বিদেশ দপ্তরের একজন অফিসার যখন দেখে যে টিসি আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে একজন ছাত্রী বলছে যতবার ভারত ম্যাচ খেলবে ততবার আমরা পাকিস্তানকে সমর্থন করব, তখন সে কি মনে করবে? তখন কি সে মনে করবে যে ক্রিকেট ইজ অনলি এ টুল? দেখুন, আমি আবার বলছি, রাজনৈতিকভাবে আমি বিজেপির সমর্থক নই, বাট দ্য পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার যে আপনি, যেটা পাকিস্তানের সাথে পয়েন্ট, আপনি টেরোরিজম আর বন্ধুত্ব একসঙ্গে করতে পারেন না। আই এম এ গ্রেট ফ্যান অফ কি বলে ফায়াদ খান আর মাহিরা খান, কিন্তু আমি যদি ফায়াদ খানের ছবি আমার অফিসে টাঙিয়ে রাখি, তাহলে যে সেনা অফিসারটি স্ত্রী মারা সে সেনা অফিসারটি মারা গেছে, তার স্ত্রী আমার অফিসে এলে কি মনে করবে? ইটস এ ভেরি কোশ্চেন অফ জাস্টিফিকেশন, না? রাষ্ট্র হিসেবে ভারতবর্ষের যেসব সংকটগুলি আছে, সেই সংকট থেকে ধরুন, আমি খুব বলবার চেষ্টা করি যে ভদ্রমহিলা প্রথম কলকাতার সিনেমায় জয়া হাসানের সিনেমা বাতিল করার জন্য বলেছিলেন, তিনি একজন আমাদের কলকাতার শাসক দলের নেত্রী, কাউন্সিলর। তাকে আমি খুব লিবারাল বলে জানি, কিন্তু শি হ্যাজ এ ভ্যালিড পয়েন্ট যে আমি রোজ দেখছি টেলিভিশনে, রোজ দেখছি চিন্ময় দাসের অমুক হচ্ছে তমুক হচ্ছে, আর তুমি সাদরে এনে জয়া হাসানকে দিয়ে অভিনয় করাচ্ছ, তুমি বাঁধনকে দিয়ে সিরিয়াল করাচ্ছ। সো হাউ ডু আই জাস্টিফাই মাই পিপল যারা মনে করছে যে বাংলাদেশ ঠিকভাবে চলছে না? এবার আপনার প্রশ্নের আরেকটা পার্ট আছে, যে পার্টটা আমি সাধারণত ইন্ডিয়ান চ্যানেলে বলি আরেকবার, যেহেতু আপনার অনেক দর্শক, তাদের মনে করাই, we have not taken, as a country, India has not taken the ultimate financial step. আমি যদি চাল, আলু, ডাল, পেঁয়াজ পাঠানো বন্ধ করে দিই, আমি যদি বনগা বর্ডার পুরোপুরি বন্ধ করে দিই, তাহলে বাংলাদেশের কি হবে? যেটা আমার এখানের কট্টরপন্থী নেতা, আমি তাকে খুব অপছন্দ করি, শুভেন্দু অধিকারী মাঝে মাঝে হুমকি দেয়। আমি যদি গুজরাট বা মহারাষ্ট্র থেকে তুলো পাঠানো বন্ধ করে দিই, তাহলে বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি কি হবে? তো আমি কিন্তু এক্সট্রিম ইকোনমিক স্টেপ নিইনি, কিন্তু আমি যদি এরকম মনে করি যে ও না ইউনুস যা করছেন দুর্ধর্ষ করছেন, আর ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম আল জাজিরায় শ্রীনিবাসন জৈনকে ইন্টারভিউ দিয়ে বলছেন যে আমি আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দেবো না, তো আমি শফিকুল আলমের জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবো, তাহলে দেন ইউ আর লিভিং ইন এ দেন বাংলাদেশ ইউ ডাজন্ট মিন ইউ পুণ্যার, আমি বলতে চাইছি বাংলাদেশ এস্টাবলিশমেন্ট ইজ লিভিং ইন এ ফুলস প্যারাডাইস। মিস্টার গৌতম ভট্টাচার্য, আমি অনেক কিছু প্রশ্ন করার আগে, সুমন ভট্টাচার্য সরি, আমি অনেক কিছু প্রশ্ন করার আগে আমি আপনার কাছ থেকে জেনে গেছি, এবং যেটাকে কনক্রিট বিশ্লেষণ বলে, আমার যেটুকু এই জিনিসগুলো জানা ছিল, আমার যতটুকু রিয়েলাইজেশন যে ভারতবর্ষের মানুষের মধ্যে একটা ক্ষোভ বা একটা যেটা হয় যে আপন মানুষের কাছ থেকে খুব বেশি রকম আঘাত পেলে এক ধরনের একটা এটার বাড়তি একটা রিয়েকশন থাকে, সেটা কাজ করছে, এবং কি করবে ভারত সেটার বিষয়ে আমি
আপনাকে এক্সটেনশনের জন্য যদি আপনি আমাকে সুযোগ দেন, আমি 2 মিনিট বলতে পারি। লোক যখন 24শে জুলাই যখন 24শে জুলাইতে যখন আন্দোলন হচ্ছিল এবং আগস্টে যখন হচ্ছিল, কলকাতা শহরে কিন্তু একটা সেকশন, মানে আই মে নট সাবস্ক্রাইব টু দেয়ার আইডিয়াস, বাট দ্য লেফট অ্যান্ড দ্য আল্ট্রা লেফট ওয়াজ সাপোর্টিং দ্য সো কল্ড বাংলাদেশি মুভমেন্ট। ঠিক আছে, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বলছিল, আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে বলছিল, আওয়ামী লীগের অন্যায়গুলোর কথা বলছিল, যার মধ্যে 50% অবশ্যই আওয়ামী লীগের তো অন্যায় ছিল, এটা তো অস্বীকার করে লাভ নেই। মানে আমি আওয়ামী লীগ নেতাদের বহুবার বলেছি, এখনো দেখা হলে বলি যে তোমরা যেভাবে দেশ চালিয়েছো তার জন্যই সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ নেতা হয়েছে। ঠিক আছে, তো যেটা কিন্তু পরের 1 বছরে এই যারা কলকাতা শহরে, আমি যাদের বলবো লেফট, আল্ট্রা লেফট, ইভেন জামাত, আপনাদের বাংলাদেশের জামাত এখানে প্রচুর টাকা খরচ করেছে তথ্যচিত্র বানাতে, সাংবাদিকদের দিয়ে লেখাতে, তারা গত 6 মাসে আর কিছু লেখে না। ঠিক আছে, লেখে না কারণ এই যে আপনার কথার মধ্যে একটা ছোট্ট সুন্দর শব্দ ছিল যে কাছের লোকের কাছ থেকে আঘাত পেলে যে আঘাতটা হয়, সেই আঘাতটা কিরকম, এই আর লেফট এবং আল্ট্রা লেফটের একেবারে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা, আমি আমার স্ত্রীর উদাহরণ দিই বলি, যিনি কূটনীতিকের কাজ বছর 6 করেছেন, কিন্তু বেসিক্যালি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ান, অ্যান্ড শি ইজ এ মুসলিম। উনি এতদিন বাংলাদেশের ইতিহাস পড়াতেন, তার স্নাতকোত্তর একটা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, উনি সেখানে সেটা পড়ানো বন্ধ করে দিয়েছে। কি পড়াবেন? এতদিন তো জাস্টিফাই করতেন যে পাকিস্তানের থেকে দেখো বেরিয়ে এলো বাঙালি জাতীয়তাবাদ, এখন কি বলবেন যে মানে ফরগেট অ্যাবাউট আওয়ামী লীগ, আপনি যদি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চান তাহলে এপারের বাঙালি মুসলমানের সংকটটা আপনি বুঝতে পারছেন। তাকেও মনে করা হচ্ছে যে হি ইজ পার্ট অফ দ্যাট জামাত গ্যাং। তাকে প্রতি মুহূর্তে আমার দেশের হিন্দুত্ববাদীরা, ইউনুসের যেটা সমস্যা, উনি যেটা বোঝেন না, বা উনি আমাদের দেশের এই এক্সট্রিমের সাথে হয়তো হাত মিলিয়েই আছেন, আমার দেশের হিন্দুত্ববাদীরা বলছে যে বাংলাদেশে যে দীপু দাসকে পুড়িয়ে মারছে সে এপারেও আছে, সে তো এপারে নেই। ঠিক আছে, সো যে কাছের লোকের কাছ থেকে, মানে বাংলাদেশে এনি কাইন্ড অফ এক্সট্রিমিজম এখানকার সংখ্যালঘুদের বিপন্ন করে, সেটা হাসনাত আব্দুল্লাহ বা এটা বোঝেন না, বা বুঝে হয়তো কোলাইটে শেখালে, কিন্তু দ্য বিগার প্রবলেম ইজ, আপনি যে কথাটা বললেন খুব মানে দামি কথা, যে বাংলাদেশ ছিল কলকাতার লার্জলি বাঙালিদের কাছে একটা হৃদয়ের টুকরো, সেইটাকে তো পুরো শ্যাটার্ড হয়ে গেছে 2024-এর 5ই আগস্টের পর। শ্যাটার্ডের যেটুকু বাকি ছিল, ছায়ানট উদিচিতে আগুন ধরিয়ে সেটাও হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা। আপনার কাছ থেকে আপনি নিজ উদ্যোগে অনেক কিছু জানিয়েছেন আমাদেরকে, আমাদের দর্শকরা নিশ্চয়ই রিচ হয়েছেন, এবং আপনাকে আমি অগ্রিম আমন্ত্রণ জানিয়ে যে মাঝে মধ্যে আপনাকে বিরক্ত করবো। বাংলাদেশের পলিটিক্স এর একটা পার্ট এখন কলকাতা এবং দিল্লিতে চলে গেছে, আমরা খুব ভালো টের পাচ্ছি। ফলে আপনাদের কাছ থেকে আমাদের দর্শকরা আপডেট জানবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সফলতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দর্শক, আপনারা শুনছিলেন ভারতীয় সাংবাদিক কলকাতার সুমন ভট্টাচার্যের বিশ্লেষণ। নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং আদাব এবং সালাম জানিয়ে শেষ করছি।